আর এবার যে খবরে নজর রাখবো, মহারাষ্ট্রের জট কাটাতে বিজেপির বৈঠক। ফড়নবিশকে কাজ চালিয়ে যেতে অনুরোধ এবং দপ্তরের কাজ চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। দপ্তরের পাশাপাশি সাংগঠনিক কাজ দেখতেও অনুরোধ। ফড়নবিশকে অনুরোধ করা হয়েছে মহারাষ্ট্রের জট কাটাতে বিজেপির বৈঠক। ফড়নবিশকে কাজ চালিয়ে যেতেও অনুরোধ করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে দপ্তরের কাজ যাতে জারি থাকে, কেন্দ্রীয় নেতৃত্ব সেই অনুরোধই করছে ফড়নবিশকে। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন। অঙ্কুর দা, যেটা মধুবন্তী, যেটা তোমাকে প্রথমেই জানাবো যে আগামী অক্টোবরেই রয়েছে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। 288 আসনের এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের ফলাফল। লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো 48 আসনের যে মহারাষ্ট্র যে লোকসভা আসন, সেই 48টা আসনের মধ্যে সবকটায় এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভারতীয় জনতা পার্টির জোট, কিন্তু তার মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 9টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে এই যে মহারাষ্ট্র আঘাড়ি, যার মধ্যে উদ্ধব শিবির রয়েছে, কংগ্রেস রয়েছে, শরদ পাওয়ারের এনসিপি শিবির রয়েছে, তারা কিন্তু অনেক বেশি আসন, 30টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে এই যে শিন্দে শিবির বা তার পাশাপাশি অজিত পাওয়ারের এনসিপি শিবির, তারা একটি একটি করে আসন পেয়েছিল। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যখন এর পর্যালোচনা করা হয় নির্বাচন পরবর্তী সময়, ফলাফল পরবর্তী সময়, তখন দেখতে পাওয়া যায় যে ভারতীয় জনতা পার্টির দ্বারা এই অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী বা শিন্দে শিবিরের শিবসেনা গোষ্ঠী, তারা ভোটের সময় লাভবান হয়েছে। অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা শিন্দে শিবিরকে ভোট দিয়েছে, অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠীকে ভোট দিয়েছে, কিন্তু তাদের দিক থেকে ভোটটা ট্রান্সফার হয়নি বিজেপির ঝুলিতে। ফলে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, সেই জায়গা থেকে অত্যন্ত ক্রুশিয়াল সময়, এই সময় খুব বেশি সময় বাকি নেই। এই সময় যে দেবেন্দ্র ফড়নবিশ, যিনি ভোট পরবর্তী সময় একটা সময় যাচ্ছিল, তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন, পেয়ে যেতে, মানে সেই কথাই বলছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দুদিক থেকে সমস্যা। এক, দেবেন্দ্র ফড়নবিশ তিনি যেহেতু প্রশাসনিক ভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং এই মুহূর্তে উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে হঠাৎ করে তিনি সরে গেলে প্রশাসনিক জায়গায় একটা সমস্যা হবে। দুই, সাংগঠনিকভাবে দেবেন্দ্র ফড়নবিশ একসময় ভারতীয় জনতা পার্টিকে মহারাষ্ট্রে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছিলেন। ফলে হঠাৎ করে তিনি যদি সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেন, তাহলে বিধানসভা নির্বাচনের আগে সমূহ বিপদের মধ্যে পড়বে ভারতীয় জনতা পার্টি। সেই কারণেই যে শীর্ষ বৈঠক হয়েছে এই মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে, সেই বৈঠকের পরে কখনোই দেবেন্দ্র ফড়নবিশকে সরানো হবে না, এই কথাই সিদ্ধান্ত হয়েছে। তিনি তার উপমুখ্যমন্ত্রীত্বের প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি আগামী দিনে সাংগঠনিক কাজেরও দেখভাল করবেন বলেই শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। অর্থাৎ দেবেন্দ্র ফড়নবিশ তিনি তার দায়িত্বে যাতে থাকেন সেই অনুরোধই করা হয়েছে, যাতে প্রশাসনিক দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সংগঠনের পাশেও তিনি থাকেন, এই কাজ যাতে তিনি দেখেন সেই অনুরোধও করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে।